This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয় যখন ভয়ঙ্কর, অন্যকে শায়েস্তা করতে এই ভয়ঙ্কর ভয় কি হাতিয়ার? আর সেই ভয় দেখাতে গিয়ে হাতিয়ার আরজিকর। মালদার চাঁচল হাসপাতালে কি হয়েছে? হাসপাতালে রোগী ভর্তি, সেই সময় চেয়ার টেনে বসা নিয়ে গন্ডগোল, আর তারপরেই নার্সকে হুমকি। কি বলে হুমকি সেটা ইম্পর্টেন্ট এখানে। ফের আরজিকর করে দেওয়ার হুমকি। হ্যাঁ, এভাবেই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আরজিকর করে দেব। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। শুনলেন, রোগীর পরিজনের বিরুদ্ধে হুমকি, দুর্ব্যবহারের অভিযোগ, প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ারও হুমকির অভিযোগ। তবে শেষ রক্ষা হয়নি। অভিযুক্ত রোগীর আত্মীয়কে পুলিশ গ্রেফতার করেছে। ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে করা হয়, এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আরজিকরের এরকম একটা ঘটনা ঘটেছে, যখন আরজিকর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবি। এটা কারা বলে? পেশেন্ট এবং পেশেন্ট পার্টি। এই যে আরজিকরের তোর ঘটনা মনে নাই, তোদের লজ্জা নাই, এইগুলো বলছে। তারপরে তো গন্ডগোল হলো, আরও সবাই আসলে যে আসে সবার সঙ্গেই ঝগড়া করছে। প্রতিবাদ করলাম, তা আমার মামার উপর চড়াও হচ্ছিল। আমি প্রতিবাদ করা থেকে আমাকে কারা চড়াও হচ্ছিল আপনার মামার উপর? এখানকার সব স্টাফ, সুপারের স্টাফ। না, আরজিকরের ঘটনা ঘটে যাবে এই ধরনের হুমকি আমি বলিনি এটা। তাহলে পুলিশ কেন আপনাকে তুললো? পুলিশ আপনাকে কেন আটক করলো? এটা বলতে পারছি না কেন আমাকে আটক করলো। আমি মামার এই থেকে কোথা থেকে আমাকে কি করলো? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ক্যামেরা, বুঝলেন, ক্যামেরা সত্যি ধরে রাখে। মুদ্রা কথা হলো, ডরনা জরুরি হ্যায়। কায়েমি স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হাতিয়ার সেই ভয়। ওই যে আরজিকরের সিন্ডিকেট রাজের যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেখানে আবার নজরে তার অনুগামীরাও। আর কি, একে একে এবার তলব সব্বাইকে। আবারও সিবিআই দপ্তরে বিরূপাক্ষ বিশ্বাস। সৌরভ পাল সিবিআই তলবে গতকালের পর আজ আবারও হাজিরায় দুজনের। তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তে আজ তলব করা হয়েছে অভিক দেকেও। ভয় করলেই ভয়, কিন্তু সেই ভয় জয় করা হবে কি করে? সেখানেই ফোঁসের পাল্টা ডান্ডা। এ যেন বিবিধেরও মাঝে দেখো মিলন মহান। এই তো সেদিন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, শাসকের নাম্বার 2 নেতা কর্মীদের বার্তা দিয়েছিলেন, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে কোনো কুকথা নয়। শাসক সেনাপতির বার্তা দলের নেতাদের কানে পৌঁছলো কি? মরমে পশিল কি? বিরোধী নেতা কর্মীদেরও গণপিটুনি দিয়ে খুনের নিদান মালদা তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির। আর উল্টো দিকে পাল্টা মারের দাওয়াই দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতির। বিজেপি সহ দালাল সিপিএম, আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকে শেষ করা হোক। কি করতে বলেছেন? ফোঁস করতে বলেছেন, তাই তো? হ্যাঁ, কে ফোঁস করে? সাপ। মুখ্যমন্ত্রী ফোঁস করার কথা বলছেন। বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন। কটা আনতে বলেছে? গোটা 2 আনতো। দেখেছেন, ঠিক কবি আগেই বুঝতে পেরেছিল 2 খানা সাপ জন্মাবে। হ্যাঁ, তারপরে লাইন কি আছে? সেই সাপ জানতো, গোটা 2 আনতো, তেরে মেরে ডান্ডা করে দেবো। তো বিজেপিকে যদি ফোঁস করতে আসেন, বিজেপি কিন্তু ডান্ডা ব্যবহার করবে, আগেই বলেন না।
একটা কুরুচি সম্পর্কিত মানুষ, একটা বাজে লোক যে মিটিং করতে এসেছিল, ওটা আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের লোককে কেন্দ্রের একটা মন্ত্রী করেছে বিজেপি। এটা নতুন কি হলো? আমি তো বরাবরই এই একই কথা বলি, মার খেয়ে কেন আসবে? সবারই আত্মরক্ষার অধিকার আছে তো, ভারতের সংবিধান বলছে, আমি বলছি না। ভারতের সংবিধান বলছে আপনার উপরে যদি অ্যাটাক হয় আপনি আত্মরক্ষা করতে পারেন। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। শুধু মেডিকেল নয়, থ্রেড কালচার এবার কালচারাল ফিল্ডেও, টলিপাড়াতেও। সাম্প্রতিক এক ঘটনায় এ প্রশ্নটা আরও একবার উঠছে। কিভাবে? 3 মাস সাসপেন্ড ছিলেন টলিপাড়ার এক হেয়ার ড্রেসার। অভিযোগ, সাসপেনশন উঠে যাওয়ার পর একের পর এক কাজ তার থেকে কেড়ে নেওয়া হচ্ছিল, মানে পূর্ব নির্ধারিত অ্যাসাইন্ড কাজ যেটা বলা হয়। তাই আঙুল উঠেছে হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশনের দিকে। আর মানসিকভাবে বিপর্যস্ত ওই হেয়ার ড্রেসার শনিবার রাতেই আত্মহত্যার চেষ্টা করেন। তবে শেষ মুহূর্তে তার মেয়ে উদ্ধার করে তার মাকে হাসপাতালে নিয়ে যান। ওদিকে চরম পদক্ষেপের আগেই হেয়ার ড্রেসারদের গ্রুপে একটি ভয়েস মেসেজ পাঠান ওই কেশসজ্জা শিল্পী হেয়ার ড্রেসার। সেখানে কঠিন পরিস্থিতির কথা তিনি উল্লেখ করেন। খবর পেয়ে রাতেই হাসপাতালে যান পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীরা। তারাও প্রশ্নটা তোলেন, ওই যে কেন চরম পদক্ষেপের পথে হাঁটতে হলো হেয়ার ড্রেসারকে। ও যেহেতু আমার কাছে হেল্প চেয়েছিল এবং আমি মেসেজটা দেখেছি অনেক পরে, সেই জন্য দেখার পর যখন খোঁজ খবর করতে শুরু করি তখন আমার কাছে একটা ভয়েস মেসেজ আসে। কাজ ধরেছি, এর আগে দুটো কাজ ধরেছিলাম, আমাকে সেক্রেটারি করতে দেয়নি, বলেছে যে না তুমি নিজে কাজ ধরে কাজ করতে পারবে না, তোমাকে যা কাজ দেবে তাই কাজ করবে। এবার তোমরা বলো আমি কি করব? আমার দেয়ালে পিঠ থেকে গেছে, এবার আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। সেইটা শুনে আমি নিজেই আতঙ্কিত হয়ে পড়েছি এবং ওর বন্ধুবান্ধবদের যখন বলি খোঁজ লাগাও, তখন দেখি যে ওর বন্ধুবান্ধবরা অলরেডি ওর খোঁজ লাগাতে শুরু করেছে। ওর ফোন বন্ধ এবং ওর বাড়ির দিকে যাচ্ছে, তখন দেখে যে ওর মেয়ে ওকে অলরেডি নিয়ে বেরোচ্ছে, সারা গায়ে কেরোসিন তেল ঢালা। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায় টলিপাড়ার এক কেশসজ্জা আর্টিস্ট অর্থাৎ হেয়ার ড্রেসার, যিনি দীর্ঘদিন ধরে সাসপেন্ড ছিলেন। গিল্ডের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল। সাসপেন্ড উঠে যাওয়ার পরে তিনি যখন কাজে যোগ দিতে যাচ্ছিলেন তখনও তাকে সেই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ, সাসপেনশন উঠলেও ওই হেয়ার ড্রেসারের হাত থেকে একের পর এক কাজ কেড়ে নেওয়া হয়। তারপরই শনিবার চরম পদক্ষেপ অভিযোগকারিনীর। তেমনই অভিযোগ ওই হেয়ার ড্রেসারের মেয়ের। উনি ওনার কাজের জায়গায় কিছু প্রবলেম হয়, কিছু প্রতিবাদ করার জন্য ওনাকে কাজ থেকে কর্মবিরতি দেওয়া হয়, 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়। দিন হয়ে গেল, সেই 1 মে ওই সময় থেকে ওর উপরে এই ধরনের মানসিক নির্যাতন চলছে। ওকে সাসপেন্ড করেছিল, সাসপেনশন তুলে নেওয়া হয় জুলাই মাসের 13 তারিখ নাগাদ, এবং সাসপেনশন তুলে নেবার সময় তাকে একটা চিঠি দেওয়া হয় যে চিঠিটার কোনো আইনি বৈধতা নেই। বলা হয় যে হ্যাঁ কাজ করতে পারে, তো যখন আবার কাজ শুরু করে কিন্তু সেখানে কিছু রেস্ট্রিকশন এসে দাঁড়ায় যে তুমি নিজের চয়েস অনুযায়ী কাজ করতে পারবে না, বা আমরা যে কাজগুলোই শুধু তোমাকে দেবো শুধু নির্দিষ্ট সেই কাজগুলোই তুমি করতে পারবে। তো সেইগুলোর কারণে ওনার কিছু মানসিক চাপ আসে, যে এই কারণের জন্য উনি এই অ্যাটেম্পটা নিতে আজকে বাধ্য হয়েছে। কার্যত এই হেয়ার ড্রেসারদের যে গিল্ড রয়েছে সেই গিল্ডের তরফ থেকে তাকে চাপ দেওয়া হচ্ছিল, তাকে বলা যায় থ্রেট করা হচ্ছিল। বলা হয়েছিল তাকে যে কাজ গিল্ড দেবে সেই কাজই করতে হবে, গিল্ডের দেওয়া কোনো কাজের বাইরে গিয়ে তিনি কোনো কাজ করতে পারবেন না। কেন আমি অনেক টাকা দেনা করে ফেলেছি, আমার ওই দেনা শোধ করতে হবে, আমার ওই এক শিফট করে কাজ করে আমার দেনা মিটবে না। আমি অনেক কাকুতি মিনতি করেছি সবার কাছে, কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। তাহলে সুযোগ থাকলেও পছন্দের কাজ করতে পারবেন না কেন? গিল্ডের নাম করে নানা রকম নিয়ম কানুন তৈরি করে মানুষের কাজ করা বন্ধ করতে চাইছে, এবং তাহলে আর সেটাকে ট্রেড ইউনিয়ন তো বলা যায় না। যে আমাদের টলিউডেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রীর একজন স্নেহধন্য সন্দীপ ঘোষ বা কয়েকজন সন্দীপ ঘোষেরা আছেন, যাদের নির্দেশে যোগ্যতা থাকা সত্ত্বেও আর্টিস্ট এবং টেকনিশিয়ানস তারা কাজ পান না। যে ঘটনা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ঘটনা,
ঘটনা নিশ্চয়ই নজর টানার মতো ঘটনা, কিন্তু সংশ্লিষ্ট দুপক্ষের কি বিষয় রয়েছে সেগুলো শুনে নিয়ে উপসংহারে পৌঁছানো প্রয়োজন। ফেডারেশনের সভাপতি জানিয়েছেন, ফেডারেশনের তরফ থেকে সুরক্ষা বন্ধু কমিটি হেয়ারড্রেসারের সঙ্গে কথা বলবে, গিল্ডের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চালাচ্ছে ফেডারেশন। হরিদেবপুর থানা নাকি রিজেন্ট পার্ক থানা, তদন্ত করবে কে? এই গড়িমসি চলেও শেষ পর্যন্ত নির্দিষ্ট অভিযোগ গ্রহণ করেছে পুলিশ। 10 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাজপথে প্রতিবাদ গলা তুলেছে। তারপরে এমন ঘটনা কেন বলুন তো? তাহলে কি এই থ্রেট কালচারের এই ধারা চলতেই থাকবে এ প্রশ্ন তো উঠছে। আজকে যে জনবিস্ফোরণ হচ্ছে সেই বিস্ফোরণটা শুধুমাত্র আরজিকর কাণ্ডে তিলোত্তমার খুন এবং ধর্ষণ নিয়ে হচ্ছে না, কিন্তু আজকে এই 13 বছরের যে অনাচার এবং স্বৈরাচার তার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। সব মিলিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরে টলিপাড়াতেও এ যেন এক অপসংস্কৃতি, এ যেন এক আলাদা ধরনের থ্রেট কালচার, এমনটাই মনে করছেন একাংশ অভিনেতা অভিনেত্রীরা। এবার টলিউডেও থ্রেট কালচার ফেরত এলো এবং আমরা শিক্ষাক্ষেত্র দেখেছি, আমরা স্বাস্থ্যক্ষেত্র দেখেছি এবং টলিউডে ইতিমধ্যে কিছু আগে নির্দেশক মানে ডিরেক্টর এবং প্রডিউসার আপনারা দেখেছেন যাদের মধ্যে অনেকে শাসকপন্থী ছিলেন, তারাও হচ্ছে ক্ষোভ বিক্ষোভ জানিয়েছে গত 1 মাস আগে। গিল্ডের নাম করে নানা রকম অজুহাত দিয়ে মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সেই চাপ সৃষ্টি করার ফলেই আজকে এই ঘটনা ঘটেছে। এই যে অপশাসন এবং এই যে নানা ধরনের চাপ সৃষ্টি করা, ওটাও একটা থ্রেট কালচারেরই অংশ। সেই থ্রেট কালচারকে কিন্তু সমবেতভাবে বন্ধ করতে হবে। না এমন একটা বিষয়, অত্যন্ত স্পর্শকাতর বিষয়, অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে তা সেটা সঠিক তথ্য না জেনে এবং দুপক্ষের না শুনে এই বিষয়ে বাইরে থেকে মন্তব্য করা উচিত না। এ ব্যাপারে দলের তরফেও এই মুহূর্তে কোনো বক্তব্য নেই। আরও এক তিলোত্তমার খোঁজ মিলল কল্যাণী মেডিকেল কলেজে। হ্যাঁ, আরেক তিলোত্তমা। আরজিকরের তিলোত্তমার পরিণতি হতে পারত, কিন্তু হয়নি। ভাগ্য বলতে পারেন, পরিস্থিতি বলতে পারেন, কিন্তু সেই মেন্টাল ট্রমা এখনো কাটিয়ে উঠতে পারেননি অনেক স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়তে আসা ওই তরুণী। ব্রিচ অফ সিকিউরিটি যেটা হয়েছিল সেই দিনকে আমি কোনোদিন এরকম ফেস করিনি এবং আমি সেই মুহূর্তে নড়তেও পারছিলাম না। আমাকে বারবার বলা হচ্ছিল চোখ নামিয়ে রাখ, কিন্তু মানে আমি জাস্ট ওদের চোখে চোখটাই রাখতে পেরেছিলাম, মুখে কোনো প্রতিবাদ করতে পারিনি, কারণ আমার পুরো শরীর কাঁপছিল তখন ভয়ে যে কি হতে চলেছে। আমি একজন তিলোত্তমা, আমার মতো হাজারটা তিলোত্তমা সবকটা মেডিকেল কলেজের মধ্যে আছে, কিন্তু সবাইকে আপনি প্রেজেন্ট করতে পারছেন না বা সবাই মুখ খুলছে না। আমি এতদিন ধরে লড়াই করছি, তাই জন্য আমি মুখ খোলার সাহসটা পেয়েছি। আমার মেন্টাল ট্রমাটা অনেক দিন কন্টিনিউ হয়েছে, এখনো কন্টিনিউ হচ্ছে, আমি এখনো ভয় পাই। ট্রমাটাইজড হয়ে আছেন তিনি। লেডিস হোস্টেল, সেখানে তারা ঢুকছেন, ঠেলে বিছানায় ফেলে নাকে ঘুষি চালাচ্ছেন। সেদিন যা ঘটেছিল শ্লীলতাহানির থেকে কোনো অংশে কম কিছু নয়। হোস্টেলে চড়াও হয়ে একজন জুনিয়র মেডিকেল ছাত্রীর গায়ে যারা হাত তুললেন তারা কারা? অভিযোগ এরা সকলেই টিএমসিপির। কনভোকেশনে যোগ দেওয়া নিয়ে রোষের মুখে পড়তে হয়েছিল ওই ছাত্রীকে, তারপরেই পরিণতি। হোস্টেলের দরজা ভেঙে ঢুকে গায়ে হাত তোলে, জিনিসপত্র ওলট পালট করে, বিছানাপত্র উল্টে দেয়। তাদের মধ্যে অন্যতম যার নেতৃত্বে হয়েছে আলিম বিশ্বাস, আমাকে ঠেলে মানে একদম পেছনে বিছানা ছিল তার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ঠেলেছিল। তারপরে হাসানুর জামান মণ্ডল যে ছিল সে এসে আমার নাকে একটা পাঞ্চ করেছিল। দীপ বিশ্বাস, বিচিত্রকান্তি বালা, হাসানুর জামান মণ্ডল, জিদান ভার, সাগেন মুর্মু, এদের ছাড়াও কয়েকজন আরও ছিল। আমাকে বারবার থ্রেট দেওয়া হয়েছিল যে 5 বছর তো এখানে থাকতে হবে, এখানে আমাদের অখিলদা আলিম এদের এগেনস্টে গিয়ে কি করে থাকবে। আমি জানি আপনারা অবাক হচ্ছেন, ভাবছেন যে তিলোত্তমার জন্য বিচার চেয়ে যখন গোটা দেশের বাইরেও মানুষজন সোচ্চার হচ্ছেন, তখন এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন তাদের মধ্যে কি এক ফোঁটা এই ঘটনার প্রভাব পড়েনি? তাদের কি কোনো ভয় ডর নেই? কোনো রকম বিবেক নামক বস্তুটা নেই? এই প্রশ্ন সত্যি উঠছে। একটার পর একটা থ্রেট কালচার। রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলোয় যে থ্রেট কালচারের কথা বলা হচ্ছে, সেখানে একটার পর একটা ঘটনা বারবার সামনে আসছে। কারা সেই রাতে চড়াও হয়েছিল? অনেকগুলো নাম আপনারা শুনলেন। এর মধ্যে আমাদের সঙ্গে দুজনের কথাও হয়েছে।
অখিল এবং আলিম সেদিনের ঘটনা নিয়ে তারা কি বলছেন শুনুন। ও যখন হচ্ছে ফার্স্ট ইয়ার এসেছে তখন থেকেই হচ্ছে আমাদের সাথে পরিচয়। এই জিনিসটার সাথে কোনোভাবেই আমি যুক্ত নয়। আপনি ওনাকে ডিরেক্ট জিজ্ঞাসা করলেও বলতে পারবেন, এবং উনি যে এফআইআরটা করেছে বলছে ওই এফআইআরতে কোনোভাবেই আমার নাম নেই। এটা পুরোপুরি একটা আমাকে জড়ানো হয়েছে। যেই ঘটনাটা ঘটেছে 2023 সালে, আমি সভাপতি ছিলাম। তারা যারা হয়তো চাইছে আমাকে অপদস্থ করতে, তাদের মনে কি রয়েছে সেটা তো বলতে পারবো না। নামে যদি কোনো পুলিশ কমপ্লেন হয় বা এফআইআর হয়, পুলিশ তো নিশ্চয়ই আমাকে ডাকবে বা আমার নামে কোনো ওয়ারেন্ট আসবে বা কোনো ধরনের সামান আসবে। এই ধরনের জিনিসপত্র কিন্তু কোনোভাবেই আমার কাছে আসে না। আমাদের এইটা হচ্ছে নিজেদের মধ্যে একটা ঝগড়া ছিল, যেটা আমরা দুই পক্ষ আমরা আমার বন্ধুদের মধ্যে সব মীমাংসা মিটে গেছে বর্তমান পরিস্থিতিতে। আমাদের নিজেদের মধ্যে এখন বর্তমানে কিছুই নেই। আর সত্যি কথা বলতে এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই। যেহেতু এখন আরজিকার ঘন্টে আমার দিদির এই ঘটনাটা ঘটেছে, সেই সুযোগে একটা রাজনৈতিকভাবে যত সুবিধা আদায় করা যায়। এরা আবার অন্য কথা বলছেন। এই অখিল, এই আলিম কল্যাণী মেডিকেল কলেজের টিএমসিপি ছাত্র নেতা। শুনলেন তারা দুজনে কেউই বিষয়টা স্বীকার করলেন না যে তারা প্রত্যক্ষভাবে জড়িত। আর দোষ করলে স্বীকার করে এ সংখ্যা বড় কম। কিন্তু ওই রাতে এই ঘটনা যে ঘটেনি, মেডিকেলের এই ছাত্রী, এই তিলোত্তমার ঘটনার প্রেক্ষিতে তারা বানিয়ে বলছেন, এটা কি তারা জোর দিয়ে বলতে পারেন? রাজনীতির ফায়দার কথা তারা বলছেন। রাজনীতির ফায়দার জন্য এমন সাজিয়ে গুছিয়ে মিডিয়ার ক্যামেরার সামনে নাম ধরে ধরে কেউ মিথ্যা বলছেন? মানে কেউ যদি তাদের নাম করে গিয়েও ওই দিন ওই তরুণীর ওপর চড়াও হয়ে থাকে, ছাত্রনেতা হিসেবে ঘটনার দায় তো তাদেরকে নিতে হবে। যে বীর পুঙ্গবরা ওই তরুণীর নাকে ঘুষি মেরেছিল, ঠেলে বিছানায় ফেলে দিয়েছিল, তারা তো তাদেরই দলের, যারা এইমাত্র কথা বললেন, টিএমসিপি, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। তাহলে দায় নেবেন না? ডাক্তারি পড়াটা ছোটবেলার একটা মানে স্বপ্ন। আমি তো ভাবতে পারিনি অ্যাডমিশন নেওয়ার আগে যে আমাকে এরকম একটা দিন ফেস করতে হবে, যেখানে আমি যেই সিনিয়রদেরকে আগে উইশ করেছি তাদের এরকম একটা হিংস্র রূপ আমাকে ফেস করতে হবে। আমাদের এই তিলোত্তমার কথা শুনে কুণাল ঘোষের সেই প্রশ্নটাই মাথায় এলো। কয়েকদিন আগেই শাসক দলের এই নেতা একটা পোস্ট করে লিখেছিলেন যে যার মোদ্দা কথা দাঁড়ায় যে নিজেদের মধ্যে সংঘর্ষের জেরে আরজি করের তিলোত্তমার মৃত্যু হয়নি, তিনি প্রশ্ন তুলেছিলেন। তারপর সঞ্জয়কে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এরকম একটা প্রশ্ন তুলেছিলেন। সঞ্জয় গিয়ে ধর্ষণ করে। তাই কুণালের পোস্টটা ছিল খুনের পরই ধর্ষণ নাকি ধর্ষণের পরে খুন। সিবিআই এই সম্ভাবনা যে খতিয়ে দেখছে না তা কিন্তু নয়, কিন্তু সেদিন শাসক নেতার এই প্রশ্নটা কতটা যুক্তিগ্রাহ্য সেটা সন্দেহ হয়েছিল। একজন মহিলা ডাক্তারের গায়ে তার সতীর্থ বা জুনিয়র কেউ হাত তুলতে পারে, এটা তো কোনোভাবে মানা যায় না, এটা হওয়ার কথা নয়, জাস্ট হওয়ার কথা নয়। কিন্তু কল্যাণীর এই তিলোত্তমা যে হিংস্র রূপের বর্ণনা করলেন, তার সঙ্গে যা হয়েছে তিনি যেটা বলছেন, তারপর থ্রেড কালচার সংস্কৃতি, সেটা কিন্তু সম্ভব। একটার পর একটা ঘটনা সেই সম্ভাবনা কিন্তু বাড়াচ্ছে। কল্যাণী এমসি হোক যাই হোক, এদের কোনো অনুতাপ নেই, অনুতপ্ত নেই এরা। আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করা। দেখুন, বিরোধী দলনেতার এই কথা শুনে শাসক দল বলতেই পারেন যে এসব রাজনীতির কথা, থ্রেড কালচার দল শিখিয়ে দেয় না। কিন্তু শাসক দল কেন কড়া শাস্তির ব্যবস্থা করে না? উল্টে অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছিল কল্যাণীর আমাদের এই তিলোত্তমাকে। লাগাতার হুমকির মুখে তাকে পড়তে হয়েছিল বলে শোনা যায়। তৎকালীন অধ্যক্ষ পর্যন্ত এই মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন, এমনটা অভিযোগ উঠছে। এবং আমি যে এফআইআর করেছিলাম তারপরে যেহেতু গ্রাহ্য করা হয়েছিল, তার পাল্টা আরেকটা ফলস এফআইআর। এখন কোর্টের লড়াই চলছে, কিন্তু তার মধ্যেও আমাকে নানানভাবে ফোন করে প্রিন্সিপাল স্যার বারবার বলেছে যাতে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া হয় ব্যাপারটা। কি নাম এই প্রিন্সিপালের? ডক্টর অভিজিৎ মুখার্জি স্যার, মানে যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন। না না, কোনো চাপ নেই। ছেলেদের মধ্যে নিজেদের মধ্যে এগুলো হয়েছিল। ওরা বললো কি ঠিক আছে, আমরাও দিয়ে নিতে চাই, ও নিতে চাই। আমরা ঠিক আছে, তাহলে দুপক্ষ এসে বসে ওটাকে মীমাংসা করবেন। তোলার জন্য আমাকেও থ্রেট করেছিল যে ওর কেসটা তুলে দিতে হবে। আমি বলেছি আমি পারবো না। কেস আছে কোর্টে। অভিজিৎ, ওই আপনার আগের প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি। কি বলেছিল আপনাকে? যে কেসটাকে তুলিয়ে দেওয়ার জন্য আপনাকে টাকা দেবো, আমাকে টাকার অফার করেছে কেসটা তুলে দেওয়ার জন্য। ওদেরকে একটু ভয়টা দেখানো, আমি করতে পারবো না। আপনি না, আমার সাথে ওনার কোনো কথাও হয়নি, না কোনো ইয়ে করেছি।
ওনাকে যদি বলুন কি আমি যদি ওনার বলেছি কি টাকা অফার করছি, তাহলে ওনার প্রুফ দেখান। আমি তো ওনাকে কোনোদিন এটা বলিনি। এবার আসি একটা অন্য বিষয়। সময় যখন খারাপ হয় তখন যে কি হয় তা বলা যায় না। বীরভূমের কোট আনকোট বাঘও ভয় পাচ্ছেন এবার। জেল মুক্তি এখনো হয়নি ঠিকই, তবে নিরাপত্তা রক্ষী চাইছেন। কে চাইছেন? কেষ্ট মণ্ডল, অনুব্রত মণ্ডল। জেল থেকে ছাড়া পেয়ে বীরভূমেও তিনি ফিরতে চাইছেন, সেখানেও ভয়, যে কারণে তিনি নিরাপত্তা চাইছেন। কেষ্টগড়ে ভয়। আচ্ছা, ভয় কি আরও কারো রয়েছে? শিব ঠাকুরের আপন দেশেই কি ভয় শিব ঠাকুর মণ্ডলের? আপনাদের নিশ্চয়ই মনে আছে কেন ওনার কথা বলছি। বছর দুয়েক আগে কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি, তাও জেসে মামলা নয়, কিন্তু একেবারে খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন। বীরভূমের স্ট্রংম্যান যাকে বলা হয় কেষ্ট মণ্ডল, তিনি ফিরছেন। এখন প্রশ্ন যেটা দিয়ে শুরু করলাম, তিনিও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন, ভয় পাচ্ছেন? সেটা আইনের ব্যাপার, আইন করেছে, বেল পেয়েছে আইন থেকে। কোথাও কি একটা ভয় কাজ করছে আপনার? না, আমার ভয় বলে কিছু নাই, ভয় আমি করি না। মানুষকে তো একদিন তো মরতেই হবে, ভয় বলে আমার কাছে কিছু নাই। কীভাবে দেখছেন তাহলে? দেখার কি রয়েছে, এটা বেল পেয়েছে, কোর্ট বেল দিয়েছে। আপনি তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বলে তিনি জেলবন্দি হয়েছিলেন, কিন্তু তিনি ছাড়া পেয়ে আসছেন, তাহলে কি আপনার কোনো একটা ভয় কাজ করছে না? না, আমার কি ভয় থাকবে? আমি কেন ভয় করতে যাবো? ভয় থাকলে আমি ঘুরে বেড়াতাম। সেদিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট বলেছিল অনুব্রতর দিল্লি যাত্রায় কোনো বাধা নেই, আর তখনই শিব ঠাকুরের মামলা। তারপর আইন আদালত করে কেষ্টমণ্ডলকে সোজা গারদে পুড়ে দিল দুবরাজপুর থানার পুলিশ। দিল্লি যাত্রায় দেরি হয়েছিল বটে, কিন্তু আটকানো যায়নি। সেদিন কি কেষ্টমণ্ডলের সহায় হয়েছিলেন শিব ঠাকুর? তাহলে আজ কি শিব ঠাকুর সত্যি কেষ্টমণ্ডলে ভয় পাবেন? বুঝলেন কেন ব্যাক টু ব্যাক বললাম এভাবে? আপন দেশেই শিব ঠাকুর কি কেষ্টতে সহায় না অসহায়, এ প্রশ্ন উঠছে। ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে। প্রথম কথা হচ্ছে, উনি নিজের দলের নেতাদেরকে হায়না বলেছেন কিনা আমার জানা নেই, কারণ এই বীরভূমের বাঘ, সোকল্ড বাঘ, সেই খাঁচার ভেতরে ঢোকার ফলে তৃণমূল কংগ্রেসের প্রচুর পুচকে নেতা তারা লাফালাফি করে তার জায়গাটা নিয়েছিল, অনুব্রত মণ্ডলের জায়গাটা নিয়েছিল। তবে এত আনন্দ পাওয়ার ফিরাজ সাহেবের কিছু হয়নি, এটা হচ্ছে জামিন হয়েছে, এখনও বিচার শুরু হয়নি। কারণ বাঘ ভেতরে আছে বলে, সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়, এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যাবে। কেষ্টমণ্ডলের খাস তালুক বলে কথা। আর বাঘের ঘরে সেদিন এমন প্রতিবাদীকে আগে দেখেছিলেন কেউ? শিব ঠাকুর মণ্ডল সেই প্রতিবাদটাই দেখিয়েছিলেন বছর দুয়েক আগে, 22 সালের ডিসেম্বরে। সেদিন দুবরাজপুর থানায় গিয়ে বীরভূমের স্ট্রংম্যানের নামে মামলা ঠুকে দিয়েছিলেন শিব ঠাকুর। তাও যে সে মামলা নয়, একেবারে খুনের চেষ্টার অভিযোগ। প্রতিবাদমুখী ছেলে, আমাকে যেই যা করুক না কেন আমি প্রতিবাদ নেব, তবে ছাড়বো, পরিষ্কার কথা। আমি সেটা কিন্তু নেওয়ার অপেক্ষায় ছিলাম। আমার সাথে এইটা আমি যে করেছি, এটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মতামতে করেছি। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এটা কবে করব, কিভাবে করব। একসময় বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন শিব ঠাকুর মণ্ডল, শাসক দলের প্রধান। 22 ডিসেম্বরে দাঁড়িয়ে কেষ্টমণ্ডলের বিরুদ্ধেই চড়া সুর শিব ঠাকুরের। আমাকে বলে তুই দল কেন ছাড়বি? আমরা দলের কাছ থেকে আমি কি পেয়েছি দাদা? বঞ্চনা ছাড়া তো কিছু পাইনি। আপনি যখন বলছেন প্রয়োজন হলে আমি বসে যাচ্ছি, আমি কোনো দলেই যাব না।